হে দেশপ্রেমিক, আজ যে তোমার ভীষণ দরকার। তোমার স্বপ্নের ভারতবর্ষ আজও তোমাকেই খুঁজছে। 150 কোটি ভারতবাসী পথ চেয়ে আছে তোমার। সেই অনন্ত পথের কিনারা থেকে ঠিক সেই আগের মতো দৃপ্ত কণ্ঠে শুধু একবার বলে ওঠো, আমি সুভাষ বলছি। শুভ সকাল মাননীয় অধ্যক্ষ মহাশয়া, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রীগণ। 23শে জানুয়ারি নেতাজি দিবস আমাদের মনে করিয়ে দেয় যে একজন নেতার জীবনের মূল্য কিভাবে একটি জাতিকে নতুন দিশা দেখাতে পারে। নেতাজি দিবস শুধু তার জন্মদিন নয়, এটি তার দেশপ্রেম, আত্মত্যাগ এবং সাহসিকতার প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। এই দিনটি ভারতের জনগণকে স্মরণ করিয়ে দেয় যে কিভাবে একজন নেতার দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্ব একটি জাতির মুক্তির পথ তৈরি করে দিতে পারে। গতকাল ছিল ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসুর 128তম জন্মদিন। আজ আমরা তাই একত্রিত হয়েছি তাকে স্মরণ করার উদ্দেশ্যে। সুভাষ চন্দ্র বসুর জন্ম 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। তার পিতা জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী। মেধাবী ছাত্র সুভাষ কটকের র্যাভেনশা কলেজিয়েট স্কুল থেকে প্রথমে ম্যাট্রিক পাশ করেন। ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন। এরপর কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন। বিলেত গিয়ে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করে দেশে ফিরে আসেন। সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে দেশে ফিরে এসেছিলেন সুভাষ, কিন্তু ইংরেজ সরকারের অধীনে চাকরি, ছোট থেকেই স্বাধীন চেতা এবং মুক্ত চিন্তার অধিকারী সুভাষ গ্রহণ করলেন না সেই চাকরির নামে চাটুকারিতা। চাকরির বদলে বরং দেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে যোগ দিলেন এই কাণ্ডারি। অল্প দিনের মধ্যেই সুভাষ চন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতা হয়ে উঠেছিলেন। দুবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। এরপর একবার কলকাতা কর্পোরেশনের মেয়র হিসাবেও নির্বাচিত হন সুভাষ। পরবর্তীকালে গান্ধীজি এবং কংগ্রেসের নরমপন্থী নেতাদের সঙ্গে মনোমালিন্য হওয়ায় সুভাষ কংগ্রেস ত্যাগ করেন এবং গড়ে তোলেন তার নিজস্ব দল ফরওয়ার্ড ব্লক। সুভাষচন্দ্রের ইংরেজদের ভয়ের কারণ হয়ে দাঁড়ানো। লক্ষ লক্ষ মানুষ অনুপ্রাণিত হলেন সুভাষের মন্ত্রে, বিপ্লব চায় রক্ত। আর সেই রক্ত দিতে পিছপা হন না ভারতের মুক্তিকামী তরুণ বিপ্লবীর দল। তরুণ ক্ষমতার মুখে পাথর ছুঁড়ে শত্রুর মনে শঙ্কার বীজ পুঁতে দিয়ে সম্মুখ সমরে আহ্বান করেছিলেন প্রবল শক্তিধারী ব্রিটিশ রাজকে। ভীত শঙ্কিত ইংরেজ সরকার তখন তাকে নজরবন্দি করলেন নিজের বাড়িতে। কিন্তু সূর্যকে কি আর কারাগারে বন্দি রাখা সম্ভব? ছদ্মবেশ ধরে তিনি চলে যান। তখন 1941 সাল। প্রথমে জার্মানিতে, সেখান থেকে পরে জাপানে চলে যান বঙ্গবীর। জাপানে রাসবিহারী বসুর সঙ্গে যোগ দিয়ে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসাবে দায়িত্ব নেন। সেই প্রথম সকলের কাছে নেতাজি নামে পরিচিত হলেন সুভাষ। এরপর তিনি হাত দিলেন, দিল্লি চলো। আন্দামান নিকোবর হয়ে নেতাজি সুভাষ চন্দ্রের বাহিনী নিয়ে উত্তর পূর্ব ভারতের মণিপুর দখল করে সেখানে ভারতের পতাকা উড়িয়ে দেন। স্বাধীন ভারতের পতাকা সেই প্রথমবার ভারতবর্ষের বুকে উত্তোলিত হয়। ঠিক সেই সময় জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ করে আমেরিকা। জাপান হয়ে পড়ে দুর্বল। তাদের এগিয়ে যাওয়ার পথে প্রচন্ড ঝড় বৃষ্টি নামে, দেখা দেয় রসদের অভাব। এই সম্মিলিত পরিস্থিতির কারণে আজাদ হিন্দ ফৌজকে হার মানতে হয়। নেতাজি গঠিত আজাদ হিন্দ সরকারের পতনের পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি। কেউ কেউ মনে করে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, কিন্তু 2006 সালে মুখার্জি কমিশন প্রমাণ করে ওই বিমান ঘটনায় তার মৃত্যু হয়নি।
এছাড়াও জাপানের রেনকোজি মন্দিরে রাখা চিতাভাষ্য যা নাকি নেতাজি, তা কখনোই নয়, তা প্রমাণিত আছে। তিনি অন্তর্হিত হলেও তার দৃপ্ত বক্তব্য আজও তরুণদের উদ্দীপ্ত করে। তার বিখ্যাত বাণী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, গোটা দেশে স্বাধীনতা অর্জন নিয়ে অন্যতম তৃপ্ত বাক্য। আজ তার জন্মদিনে তাকে অসংখ্য শ্রদ্ধা জানাই। তার বাণী যেন আমরা জীবন দিয়ে সফল করে তুলতে পারি। আজ আমরা যে সম্মিলিত হয়েছি